আজকে আমি তোমাদের এমন একটা অফবিট প্লেসে নিয়ে যেতে চলেছি যেটা কলকাতা থেকে বা বলা ভালো শিয়ালদা থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আজকে আমরা চলে এসেছি নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়িতে। প্রায় ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসের উপর চলে যাচ্ছে তাপমাত্রা, তাই জন্য বেরোতেই পারছি না ব্লগ করতে। যাই হোক, গরমের দোহাই দিয়ে ব্লগ করতে না বেরোলে কি চলবে? তো ফাইনালি আজকে ছিল ছুটির দিন আর আমিও বেরিয়ে পড়লাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি সম্পর্কে জানতে গেলে যতটা জানা যায়, তিনি ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং দুর্গাসুন্দর দেবীর তৃতীয় সন্তান। আর আমরা আজকে যে বাড়িটা দেখতে এসেছি সেই বাড়িটা কিন্তু তার নামে হতোই না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি শানু, তোমরা দেখছো দুরন্ত শানু। জয় গুরু। যদিও বা আজকে বেশ গরম ছিল, কিন্তু মাঝে মধ্যে মেঘলা হওয়ায় আর রাস্তাটা খুবই সুন্দর হওয়ায় আমাদের যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা খুব ভালো হলো। আর বুঝতেই পারছো, নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার যে এক্সাইটমেন্ট থাকে সেটা আলাদাই হয়। এবার আসা যাক এই বাড়িতে বা এই অফবিট প্লেসে তোমরা ঘুরতে আসবে কি করে। এটা আসার জন্য তোমাদের নৈহাটি স্টেশনে নামতে হবে। হ্যাঁ, দমদম, শিয়ালদা, বারাসাত যেখান থেকে হোক ট্রেন ধরে নৈহাটি স্টেশনে চলে আসবে। নৈহাটি স্টেশনে একদমই কাছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসতে হবে। নৈহাটি স্টেশনের একদমই গায়ে তোমরা যদি বড়মার মন্দিরে আসো, বড়মার মন্দিরে পুজো দেওয়ার পরে হাতে সময় থাকলে অবশ্যই এখানে ঘুরে যেও। জাস্ট স্টেশন থেকে বেরিয়ে মানে ৫ নম্বর প্ল্যাটফর্ম বা ৬ নম্বর প্ল্যাটফর্ম যেদিকে আছে সেদিক দিয়ে বাইরে বেরিয়েই বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এই ট্যাঙ্কিটাকে। হ্যাঁ, এই ট্যাঙ্কিটাকে দেখে আমার, যেহেতু রিসেন্টলি পঞ্চায়েত সিজন 3 দেখেছি, তাই জন্য আমার পঞ্চায়েত সিজন 3 কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, এগুলো সব কিছুকে সাইডে রেখে আমরা আবারও এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। তোমরা দেখতে পাচ্ছ বাঁশ টাস বাঁধা রয়েছে, ওনার যে জন্মদিন আসছে তার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই মিউজিয়ামের কিছু কিছু ঘর ওপেন করা হবে। বেশ কিছুটা এগিয়ে আসার পরে আমরা দেখতে পাবো যে আমরা রেল লাইনের একেবারেই কাছে চলে এসেছি, আর এই রেল লাইনের ধারেই এই মিউজিয়ামটি অবস্থিত। আর দেখতেই পাচ্ছ এখান দিয়ে নৈহাটিতে ট্রেন ঢুকছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের আগে দেখিয়ে দিই এই বাড়িতে ঢোকার আগে কোথায় টিকিট কাটতে হবে। হ্যাঁ, এই বাড়িতে ঢোকার জন্য অবশ্যই তোমাদের এন্ট্রি ফি বা টিকিট কাটতে হবে, আর সেটা হলো প্রতি 10 টাকা করে। তো চলো, যেখান থেকে টিকিট কেটে তবে এখানে ঢোকা যাবে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ একটা শিব মন্দির রয়েছে সামনে। এটি কিন্তু চট্টোপাধ্যায় পরিবারের অনেক পুরনো শিব মন্দির, আর এই শিব মন্দিরের একদম গায়ে রয়েছে টিকিট কাউন্টার বা বলা ভালো ছোট্ট একটা সংগ্রহশালা, যেখানে কি কি রয়েছে সেটা তোমরা আসলেই দেখতে পাবে। তো দেরি কিসের, চলো টিকিট কেটে ভিতরটা একবার ঘুরে দেখে নেওয়া যাক। এসে যে তার ব্যবহার করা জিনিসপত্র, যেমন পাগড়ি রয়েছে, তারপরে শাল রয়েছে, এছাড়া তার ব্যবহৃত যেমন দাবার ঘুঁটি, লণ্ঠন এবং তার টেবিল ও চেয়ারের একটি প্রতিরূপ সাজিয়ে রাখা রয়েছে, যেগুলো কিন্তু বেশ আকর্ষণীয়। আর এখানে কিন্তু তাংশের বিভিন্ন ব্যক্তির ছবি টানানো রয়েছে। আর তোমরা যে এই মিউজিয়ামটা ঘুরতে আসবে তার কারণ হচ্ছে, যদি সাহিত্যের প্রতি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কিন্তু এই মিউজিয়ামটি একবার ঘুরে দেখো, কারণ তিনি ছিলেন বাংলার প্রথম সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যকে একটা আলাদা জায়গায় নিয়ে গিয়েছিলেন। যাই হোক, অনেক হলো জ্ঞানের কথা, এবার ফিরে আসা যাক মূল টপিকে। আর আমরা এখন চলে এসেছি তার শোয়ার ঘরে। আসবাবপত্রের সঙ্গে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, তার একটা পুরনো দিনের ছবি রয়েছে দেখতে পাচ্ছ। রাজলক্ষ্মী দেবী, যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী ছিলেন। অ্যাকচুয়ালি এখানে স্ত্রী বললে ভুল হবে, তিনি কিন্তু তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র 11 বছর বয়সেই তার প্রথম বিয়েটা সেরে ফেলেছিলেন। তিনি একজন এত বড় সাহিত্যিক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বাল্যবিবাহ করেছিলেন। সেই সময়টাই কিন্তু বিদ্যাসাগর বাল্যবিবাহ এবং বহু বিবাহ প্রথা রোধ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। সেই সময়ে দাঁড়িয়ে তিনি কিন্তু বাল্যবিবাহ সম্পন্ন করেছিলেন। 11 বছরে বিয়ে করার পর তার স্ত্রী মারা যাওয়ার পরে তিনি আবারও রাজলক্ষ্মী দেবীকে বিয়ে করেন। ছিলেন বঙ্কিমচন্দ্রের পিতা। এখানে এখনো বেশ কিছু ঘরে কাজ চলছে, যার ফলে সবকটা গ্যালারি এখনো ওপেন হয়নি। খুব রিসেন্ট পুরো এটা খুলে যাবে। শোনা যাচ্ছে 26শে জুন এটা তার যে জন্মদিন, সেদিনই এইটা পুরোপুরি ওপেন হয়ে যাবে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাতেই সাহিত্য সম্রাটের জন্ম হয়েছিল। আর এই জন্মস্থান বা বার্থ প্লেস যেটাকেই বল না কেন,
এটাকে কিন্তু সেই পাড়া গিয়ে গ্রামীণ ভাষায় আতুরগড় বলা হয়ে থাকে। তো এটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে টেরাকোটার কাজের মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 26শে জুন 1838 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। যে মিউজিয়াম সেটা খোলার যে টাইম সেটা হচ্ছে এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে 11টা থেকে 5টা অবধি খোলা থাকে, সোমবার এবং শনিবার দিন ছাড়া। এছাড়া সরকারি যেসব ছুটিগুলি থাকে সেগুলোতেও মিউজিয়াম বন্ধ থাকে। আর এই যে দেখতে পাচ্ছ এটা বন্দে মাতরম গ্যালারি। হ্যাঁ, এই বাড়িটা থেকেই বন্দে মাতরম গানের রচনা হয়েছিল। আর তোমরা হয়তো অনেকেই জানো বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর সেই বঙ্গদর্শন পত্রিকার মুদ্রণের কাজ হতো আগে ভবানীপুরে, কিন্তু পরবর্তীকালে সেইখান থেকে সরিয়ে আনা হয় এই বাড়িতে। আর তার পরবর্তীকালে এখান থেকেই বঙ্গদর্শন পত্রিকার মুদ্রণের কাজ চলতো। ফলে বলা যেতে পারে বঙ্গদর্শনের মুদ্রণখানা বা ছাপাখানাও ছিল এই বাড়িটি। এছাড়া এই বাড়িতে বিভিন্ন মানিগুণী মানুষের পায়ের ধুলো পড়েছে। দেখতে পাচ্ছ এখানে শ্যামাচরণ চট্টোপাধ্যায়, পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, এনাদের ছবি এবং নানান চিঠি রয়েছে। এগুলো এনারা সবাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই ছিলেন। যেহেতু প্রথম জীবনে তিনি একজন ইংরেজ কর্মচারী ছিলেন বা ডেপুটি ম্যাজিস্ট্রেট বা কালেক্টর হিসেবে পদে ছিলেন, তাই জন্য ইংরেজদের সাথে তার বেশ ঘনিষ্ঠতা ছিল। এই ছবিটি তার প্রমাণ করে দেয়। দেখতেই পাচ্ছ এই কাঁঠালপাড়ার এই বাড়িটিতে লেডি লিটন এসেছিলেন এবং সেটি এখানে তৈলচিত্র বা অয়েল পেন্টিং এর মাধ্যমে দেখানো হচ্ছে। যদিও বা পরবর্তীকালে তিনি কিন্তু বিপ্লবীদের উৎসাহ দেওয়ার জন্য বন্দে মাতরমের মতো গান রচনা করেছিলেন। তিনি একজন সাহিত্য সম্রাট বা বাংলার সাহিত্য সম্রাট হওয়া সত্ত্বেও তার সেই জীবনটা কিন্তু খুব একটা ভালো যায়নি। 8ই এপ্রিল 1998 খ্রিস্টাব্দে মাত্র 55 বছর বয়সে ডায়াবেটিসে মারা যান। ভিডিওর প্রথমেই তোমাদের আমি বলেছিলাম যে এই বাড়িটির সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জড়াতোই না বা এই বাড়িটি তার নামে হতোই না। সেটা এবার তোমাদের একটু ডিটেলসে বলি। আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো পুত্র সন্তান ছিল না এবং যাদবচন্দ্র ছিলেন ঘোর রক্ষণশীল। তিনি ঘর জামাই প্রথার বিরোধী ছিলেন। হয়তো তাই কোনো আশঙ্কায় তিনি বাড়ির অংশ বঙ্কিমচন্দ্রকে দিতে চাননি। তিনি মনে করতেন বঙ্কিমচন্দ্র তার জামাইদের ঘর জামাই হিসেবে রেখে দিতে পারেন। আপনারা যদি এরকম কিছু অদ্ভুত বা আশ্চর্যজনক ফ্যাক্ট জানতে আগ্রহী হন তাহলে আমার উড়ন্ত শানু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে ডিটেলস একটি ভিডিও বানিয়ে ছেড়ে দেবো, আর সেটা চেষ্টা করবো তার জন্মদিনের আশেপাশেই ছেড়ে দিতে। তো আমি ফ্যাক্টের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর তোমরা যদি এরকম অফবিট প্লেসের ভিডিও বা ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।